লাইফ ইজ বিউটিফুল। প্রতিদিন আমরা এই কথাগুলো বলে থাকি আমাদের এই আয়োজন থেকে। আজকেও তার ব্যত্যয় ঘটছে না। আমরা আসলে বলতে চাই যে জীবনটা সুন্দর এবং আপনি সেই জীবনকে আপনার মতো করে রঙিন করবেন, বর্ণিল করবেন। সেই প্রত্যয় বা সেই যে স্পৃহা কিংবা সেই যে অনুপ্রেরণাগুলো সেগুলোই আসলে আমরা এই আয়োজন থেকে দেয়ার চেষ্টা করি। আমাদের অতিথিরা যা থাকেন তারা তো এই আয়োজনে তাদের মতো করে যে জীবন উদযাপনের গল্পগুলো কিংবা পাথেয়গুলো সেটি আসলে তারা বলে থাকেন। তার ব্যত্যয় কিন্তু আজকেও ঘটছে না। আমাদের সাথে যেই অতিথিরা আছেন নিশ্চয়ই আপনারা অনেকেই চেনেন এবং জানেন এবং তাদের কথাগুলো নিশ্চয়ই অনুপ্রেরণামূলক হবে এবং উৎসাহমূলক হবে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন অ্যাসোসিয়েট প্রেসের কর্মরত সিনিয়র সাংবাদিক জুলহাস আলম। কেমন আছেন ভাইয়া? জি আছি ভালো। ভালো আ আছি। আপনি ভালো আছেন? আমরাও সুস্থ আছি এখন পর্যন্ত। যেহেতু আপনি একদম ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেন, আমরা সেই ফ্রন্ট লাইনের গল্পগুলো আপনার কাছ থেকে আজকে শুনবো। কেমন করে কাজ করেন এই COVID-19 পিরিয়ডে। আমাদের সাথে সেরকম ফ্রন্ট লাইনার আরো একজন আছেন। তিনি হচ্ছেন আম আ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি ইফতেখারুল ইসলাম। কেমন আছেন? আছি সবকিছু মিলিয়ে ভালো। খুবই কম সাউন্ড পাচ্ছি। খুবই আস্তে, আস্তে শুনতে পাচ্ছি কিন্তু ইফতি ভাই আপনাকে। যেহেতু গরম হ্যাঁ, শুনতে পাচ্ছি। যদিও সাউন্ডটা একটু কাটা আসছে। হয়তো নেটওয়ার্কের কারণে। আ এই ফ্রন্ট লাইনের যে গল্পগুলো একটু আগে জুলহাস ভাইয়ের কাছে বলছিলাম, সেগুলো আসলে আপনিও সেই ফ্রন্ট লাইনের একজন যোদ্ধা। আমরা একটু পরে যাকে পরিচয় করিয়ে দিব, তিনিও একজন ফ্রন্ট লাইনের যোদ্ধা। ডক্টর আফরিন সুলতানা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি। সুস্থ আছি। এবং সুস্থ থাকার এই যে প্রত্যয়টুকু বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাহিরে সেই প্রত্যয়ের বা কথাগুলো যারা নিয়ে সবসময় কাজ করেন UNHCR এর একজন কর্মকর্তা, এক্সটার্নাল রিলেশন অফিসার শফিক দাস। কেমন আছেন? ভালো আছি রেজা ভাই, থ্যাংক ইউ। আমরা আসলে আমাদের এত সুন্দর ফ্রেন্ড মানে সবাইকে একসাথে পেয়ে আমাদেরও ভালো লাগছে এবং দর্শকরা যারা আছেন তারাও নিশ্চয়ই সেই গল্পগুলো শুনবেন এবং জানতে চাইবেন আপনাদের কাছ থেকে। জুলহাস ভাই আপনার কাছ থেকে শুরুটা করতে চাই আমি। আমরা প্রতিদিন এই আয়োজন থেকে মূলত বলি লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর এবং সেটা আমরা আসলে বিশ্বাস করি, আমরা ধারণ করি। আপনার কাছে কেমন জীবন? কেমন ভাবে দেখেন আপনি? জীবন তো সুন্দর যতক্ষণ না এরকম বিপদ এসে ঘাড়ের মধ্যে পড়ে আসবে। এমনিতে ডেফিনেটলি মানে পজিটিভলি দেখি বলেই আসলে তো আমরা বেঁচে থাকি, টিকে থাকি। তা না হলে প্রতিদিন আমাদের জীবনে নানা সংকট আছে, আমাদের রোগ শোক আছে, আমাদের ট্রাফিক জ্যাম আছে, আমাদের মশা আছে, আমাদের নানা রকম যন্ত্রণা আছে। তার মধ্যে থেকে আমরা যখন দেখি যে আসলে সবকিছুর পরেও মানুষ খুব ইতিবাচকভাবে পুরো বিষয়টিকে হ্যান্ডেল করছে বা আমরা আমাদের জীবনযাপন করছি, তখন সেটি আমাদেরকে অবশ্যই আশান্বিত করে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সংকটে সেটি ঘূর্ণিঝড় হোক, সেটি বা এরকম মহামারী হোক, মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু এক ধরনের কি বলে রুখে দাঁড়ায় এবং তারা তাদের যে স্বাভাবিকতা, জীবনের যে স্বাভাবিক গতি প্রকৃতি তার মধ্যে তারা ফিরে আসে খুব দ্রুত। এবং আপনি দেখবেন যে অনেক মানুষ খুব অল্পতে খুব সন্তুষ্ট থাকে এবং তারা মনে করেন যে তার পরিবার, তার নিজের যে আনন্দ, ছোট ছোট যে আনন্দ, ক্ষুদ্র ক্ষুদ্র যে আনন্দ, সেটিকে নিয়ে তারা আসলে ভালো থাকার চেষ্টা করে এবং সেটি অনেকটা অনুপ্রাণিত করে। বর্তমান যে সংকট, সেটিকে সবসময় আমরা পজিটিভ থাকতে পারছি না, কিন্তু তারপরেও আমাদের থাকতে হচ্ছে। আমরা দেখছি এই সংকটের মধ্যেও অনেক ছোট ছোট আনন্দ আছে অথবা ছোট ছোট ভালো উদ্যোগ আছে। যেমন আমরা যখন দেখেছি যখন ভিক্ষুক তার জমানো 10,000 টাকা যখন উনি দান করেন, তখন কিন্তু ওই 10,000 টাকা বা ওনার যে যিনি ভিক্ষা করে খান, সেটিকে কিন্তু আমরা দেখি না। আমরা দেখি যে একজন মানবিক মানুষকে দেখি এবং সেটি কিন্তু আমাদের অনুপ্রাণিত করে। যারা আমরা একটু ভাগ্যবান, যারা আমরা একটু টিকে আছি, তাদের তো নতুন করে দায়িত্ববোধ শেখায় এবং তাদেরকে জীবনের প্রতি যে দায়িত্ববোধ, মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে মানবিক ব্যবহার, সেটিকে কিন্তু করতে আমাদের অনুপ্রাণিত করে। এরকম ছোট ছোট অনেক উদাহরণ আছে যারা আমরা সেই কথাগুলো শুনবো। আমার এই সাংবাদিকতা জীবনে আমি দেখেছি। জি সরি।
আমরা আমরা সেই কথাগুলো শুনবো, এগুলো Sorry, নিয়ে আমাদের রেজা। আরো আলোচনা আছে। আমরা যে সহযোগিতাপূর্ণ মনোভাব, মানবিকতার অনন্য বাংলাদেশ, সেগুলো নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। তার আগে আমি একটু যেতে চাই ইফতেখারুল ইসলাম, যিনি একদম আপনার মতোই মাঠে ময়দানে কাজ করেন ফ্রন্টলাইনার হিসেবে, এবং সেই তার বক্তব্য নিশ্চয়ই তার কাছে যে জীবনের যে সংজ্ঞায়ন, তার কাছে তিনি আসলে জীবনকে কেমন ভাবে দেখেন। ইফতেখারুল ইসলাম। যেভাবে দেখি সেটি হচ্ছে নিজের জন্য বাঁচেন, পরিবারের জন্য বাঁচেন, মানুষের জন্য বাঁচেন, সমাজের জন্য বাঁচেন, সর্বোপরি দেশের জন্য বাঁচেন। আমার কাছে জীবনটা আসলে এরকম যে যখন যার যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে অনুভব করেন যে আমার প্রয়োজনটা আমার উপস্থিতি সেখানে দরকার, সেই সময়ে ঠিক ততক্ষণই সারা যখন আমি দিতে পারি, সেটি আমার কাছে জীবনের মাহাত্ম্য মনে হয়। যেই মুহূর্তে আপনার সাথে আমি কথা বলছি, ঠিক সেই মুহূর্তে আমার একজন ফ্রন্টলাইনে আমাদের ডিবি স্যারের একজন অসুস্থ অবস্থায় আছে। এখন আমি আসলে মেসেজ ইফতি ভাই, আপনি কি আপনার মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বলবেন? আমরা আপনাকে শুনতে কষ্ট হচ্ছে আপনাকে। এখনো কি শুনতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, এখন আগের চেয়ে বেটার। এই যেটা বলছিলাম, আসলে জীবনটা হচ্ছে আমি যেভাবে দেখি, আমার দেখার জায়গাটা হচ্ছে যে মানুষকে মানুষের প্রয়োজনে, নিজের প্রয়োজনে, নিজের পরিবারের প্রয়োজনে, সর্বোপরি রাষ্ট্রের প্রয়োজনে, যখন মানুষের যখন প্রয়োজন কি হয় আমাকে, সেই প্রয়োজনে যখন আমি নিজেকে হাজির করতে পারি, আমার তখন আমার কাছে মনে হয় যে জীবনের মাহাত্ম্যটি আসলে আসে। এখন এই মুহূর্তে এই পর্যায়ে এসে আমি যখন আমার মনে হচ্ছে যে এখন ফ্রন্টলাইনার হিসেবে যখন আপনি ইন্ট্রোডিউস করেছেন আমাকে, তখন সেই মুহূর্তে আমার একজন সহকর্মী ফ্রন্টলাইনার তিনি আসলে অসুস্থ হয়ে যাচ্ছেন। এই মাত্রই খবরটি পেলাম, এবং তাকে এখন কিভাবে তার জায়গা মতো ঠিক মতো পৌঁছাবো, সেটি আমার দায়বদ্ধতার মধ্যে এসেছে। তখন যতটা আমি জনসাধারণের জন্য, ততটা আমি আমার সহকর্মীর জন্য, ততটা আমি আমার পরিবারের জন্য প্রত্যেকটি জায়গাতে প্রপোর্শনেট দিই। আমি যখন কাজ করতে পারি, প্রত্যেকটি জায়গাতে যখন আমি আমার অবস্থানটুকু বা অবদানটুকু রাখতে পারি, তখনই আমার কাছে জীবনের প্রকৃত মাহাত্ম্যটি আসলে উঠে আসে। পার্সপেক্টিভ থেকে লাইফ ইজ বিউটিফুল, এটা অবশ্যই বিউটিফুল, কিন্তু লাইফ ইজ বিউটিফুল হওয়ার চেয়ে আমার কাছে জীবন অনেক কিছু তাৎপর্যপূর্ণ হওয়াটা অনেক বেশি জরুরি। আমি সেই জায়গাটিতে আসলে ফোকাস করি। নিশ্চয়ই সেই লাইফ ইজ বিউটিফুল যে আপনার যে ধারণা বা আপনার যে মত বা অভিমত, সেগুলো নিয়ে মাঠ পর্যায়ে কেমন ভাবে কাজ করেন সেই গল্পগুলো শুনবো, এবং কেমন করে আসলে এই যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো একজন ফ্রন্টলাইনার হিসেবে সামাল দেন, সেটি শুনবো। আরেকজন ফ্রন্টলাইনারের কথা এখন জানতে চাইবো, মূলত একদম সম্মুখ যোদ্ধা হিসেবে যারা কাজ করছেন এই সিচুয়েশনে, এই কোভিড-19 পিরিয়ডে, ডক্টর আফরিন সুলতানা, আপনার কাছে জানতে চাইবো জীবন আসলে আপনার কাছে কেমন? জীবন আমার কাছে মনে হয় যে অনেক ডিফিকাল্ট একটা জিনিস। অফকোর্স দেয়ার ইজ আ পার্ট যেটা বিউটিফুল, আর বিউটি আসলে আমার মনে হয় একটা সাবজেক্টিভ ফিলিং, যে কোনো এটা ইটস নাথিং অবজেক্ট যে সবাই বলতে পারবে যে এটা এই জিনিসটা এরকম একটা বিউটি। লাইক একটা ফুল দেখে যেরকম সবাই বলে একটা বিউটিফুল জিনিস, বাট একটা লাইফ কিভাবে ডিফাইন করাটা ইটস অবভিয়াসলি ডিফিকাল্ট। বাট আমাদের সবার যেটা চেষ্টা থাকে লাইফটাকে বিউটিফুল করা, সেটার মধ্যে আমার মনে হয় যে যদি আমরা লাইফটাকে বিউটিফুল করতে চাই, সেক্ষেত্রে ব্যালেন্সড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু আমি একজন ওয়ার্কিং পার্সন, আমার কাছে মনে হয় যে আমার লাইফে এরকম অনেক প্রসপেক্ট আছে বা অনেক ডাইভার্সিটি আছে, যেগুলো আমি যদি ব্যালেন্স করতে না পারি, সেক্ষেত্রে আমার লাইফটা বিউটিফাই করাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট। সো অফকোর্স আমার কাছে মনে হয় ব্যালেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট টু মেক লাইফ বিউটিফুল। আর আরেকটা জিনিস যেটা আগে ওনারা বলছে, আসলে লাইফটা কখনো শুধু নিজে এনজয় করলে আমার কাছে মনে হয় না কখনো এটা বিউটিফুল। ইট হ্যাজ টু ইনভলভ আদার পিপল অ্যাজ ওয়েল। লাইক আমাদের যেরকম লাইফ পার্টনার থাকে, আমাদের ফ্যামিলি মেম্বাররা থাকে, সেরকম সোসাইটির সাথে কন্ট্রিবিউশন করাটাও লাইফটাকে আমার মনে হয় সুন্দর করার একটা বিশাল পার্ট। যেহেতু আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ, তো আমার লাইফের একটা বিশাল পার্ট জুড়ে আছে আমার ক্যান্সার রোগীরা। আমি যখন ওদেরকে হেল্প করতে পারি, যখন ওরা সুস্থ হয়ে যায়, তখন আমার কাছে মনে হয় যে শুধু যে ওদের লাইফটাকে আমি বেটার করছি তা না, আমার কাছে মনে হয় যে সেটা আমার লাইফটাকে অনেক বেটার করে, অনেক বিউটিফুল করে। সো আই থিঙ্ক ইটস মিক্স থিং, সে সবকিছু মিলিয়ে আসলে লাইফটা সুন্দর। যদি আমরা সবকিছু ব্যালেন্স করে সুন্দর করে পজিটিভলি করতে পারি, দেন ইটস বিউটিফুল অফকোর্স। নিশ্চয়ই আমরা সেই পজিটিভ যে বার্তাগুলো সেগুলো আসলে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। পজিটিভ কথা বা ইতিবাচক যে বার্তাগুলো ছড়িয়ে দেন। শফিক দাস, আপনার কাছে জানতে চাইবো জীবন আসলে কেমন আপনার কাছে? এটা কি বিউটিফুল নাকি? থ্যাংক ইউ রেজা ভাই। অন্যান্য প্যানেলিস্টদের সঙ্গে আমি একই সুরে কথা বলতে চাই যে জীবনকে সবসময় একভাবে সংজ্ঞায়িত করা যায় না।
কখনো কখনো দুরূহ মুহূর্ত আসে, কখনো কখনো সুন্দর মুহূর্ত আসে। আর আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন ধার করি, তো তিনি বলেছিলেন একটা গান আছে, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গান। একই রকম ভাবে বব ডিলান আরেকটা গানে বলেছিলেন যে, মে গড ব্লেস এন্ড কিপ ইউ অলওয়েজ, মে ইউর উইশেস অল কাম ট্রু, মে ইউ অলওয়েজ ডু ফর আদার্স এন্ড লেট আদার্স ডু ফর ইউ। আমার মনে হয় জীবনটা এই একটা দেয়া নেয়ার একটা প্রক্রিয়া। আমি বাকিদের যে সৌন্দর্য আছে বা যে সম্পদ আছে সেগুলো গ্রহণ করা, এবং একই সঙ্গে আমার মধ্যে যে সৌন্দর্য আছে সেটুকু অন্যদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আমার মনে হয় সেটাই জীবন, এবং সেভাবে করলেই লাইফ উড বি বিউটিফুল। থ্যাংক ইউ। নিশ্চয়ই মানে আমাদের যে অনুভূতির ভাগাভাগিগুলো কিংবা সুখস্মৃতির যে ভাগাভাগিগুলো সেগুলো আসলে সবার মধ্যে বিলিয়ে দিতে হবে, এবং সেটাই হচ্ছে জীবন। কিন্তু সেই যে জীবনের সৌন্দর্য, সেই জীবনের সৌন্দর্য বর্তমান পরিস্থিতি আমাদের কিছুটা কেড়ে নিয়েছে। পুরো জীবনে যে মানুষটা কখনো ঘরের বন্দি এতদিন থাকেনি, সে 2-2.5 মাস ধরে ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকছে। জুলহাস ভাই পথে প্রান্তরে মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছেন, সেটি এখন এক ধরনের, যদিও আপনাকে বের হতে হচ্ছে, লকডাউনের জীবনেও কিছুটা পার করতে হচ্ছে। সেই যে লকডাউনের সময়টা, সেই সময়টাতে আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি একজন ফ্রন্ট লাইনার, লকডাউনের সময়টাতে যেই সমস্ত কাজের জন্য চ্যালেঞ্জ গুলো আসে, যেহেতু পরিস্থিতিটি স্বাভাবিক নয়, সেই ক্ষেত্রে সেই চ্যালেঞ্জ গুলো কিভাবে সামাল দেন একজন গণমাধ্যম কর্মী হিসেবে? এই সময় তো আমরা তো আসলে কিছুটা অভ্যস্ত, যেমন এখানে অন্য যারা আছেন তারাও কিন্তু অভ্যস্ত। আমরা এই ধরনের পরিস্থিতি, যদিও এরকম পরিস্থিতি একেবারে নতুন আমাদের কাছে, কিন্তু আমরা মোটামুটি ভাবে, বিশেষ করে যারা আমরা গণমাধ্যম কর্মী, যখন আগুন লাগে কোথাও তখন অন্যরা যখন দূরে সরে যায় আমরা তার কাছে যাই। একইভাবে যখন কোনো ক্রাইসিস তৈরি হয় তখন পুলিশ হিসেবে যারা আছেন তারা কিন্তু সেটার কাছে যায়। ডাক্তার যারা, যখন মানুষ কেউ রোগ শোক হলে দূরে সরে যায় তখন তারা রোগীর কাছে যায়। তো এই যে বিষয়গুলো, আরেক ভাই আছেন এখানে ইউএনএইচসিআর আছেন, আমি জানি যে তারা সংকট কিভাবে মোকাবেলা করে। সো আমরা আসলে আমি আলাদা কিছু নই। আমি যেভাবে দেখি এটা, যে এটা আমাদের একটা দায়িত্ব, পাশাপাশি হচ্ছে যে আমরা এইভাবে অভ্যস্ত, মানসিকভাবে আমরা তৈরি বলেই আসলে এই ধরনের প্রফেশনে এসেছি। সেই জায়গা থেকে যেটি প্রবলেম হয় আবার হয় না সেটিও না। যে প্রবলেমটি হয় সেটা হচ্ছে যে পারিবারিক একটা চাপ থাকে, যে কার কখন কি হয়ে যায়, আজকে না গেলে হয় না, বাচ্চারা হয়তো বলছে যে না বাইরে কম যাওয়া ভালো, ইত্যাদি ইত্যাদি। তো এর মধ্যে থেকে আমরা কাজ করে যাচ্ছি, যতটুকু সতর্কতা নেওয়া যায় আমরা, যারা ডাক্তাররা আমাদের যেসব পরামর্শ দিচ্ছেন সেগুলো মেনে চলার চেষ্টা করছি। যদি না কোথাও না গিয়ে কাজ করে যায় তাহলে সেটি করার চেষ্টা করছি, আর যদি কোথাও যাই তাহলে সর্বোচ্চ যে সতর্কতা সেটি নেয়ার চেষ্টা করছি। সো সেইভাবে যেটি, সেটা হচ্ছে যে নিজের মনকে চাঙ্গা রাখা, পজিটিভ থিঙ্কিং করা, এটা খুব ইম্পর্টেন্ট। ইভেন সেটা শুধু বাইরে যাওয়া নয়, ঘরে বসে থেকেও কিন্তু আমরা নানা রকম স্ট্রেসের মধ্যে থাকি, কারণ সারাক্ষণ যখন তথ্য নিয়ে নাড়াচাড়া করি তখন কিন্তু নানা রকম নেগেটিভিটি আমাদের মধ্যে ভর করে। সেগুলোকে কিন্তু ম্যানেজ করার জন্য নিজের কিছু ইন্টারনাল বা নিজের কিছু মেকানিজম আছে, সেগুলোকে মেনটেন করি। এখন যেহেতু রোজার সময় রোজা করছি, সেটা এক ধরনের নিজেকে সময় দেওয়া, আবার পরিবারকে সময় দেওয়া, একটু বই পড়া, একটু গান শোনা, হয়তো বা একটু বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা, বাইরে গাছ আছে সেদিকে তাকিয়ে থাকা, পাখি ওড়াউড়ি করছে সেদিকে তাকিয়ে থাকা, একটু হয়তো বা ছাদে যাওয়া। একদম সিম্পল, আমরা যে জিনিসগুলো সবসময় করে থাকি একটা বিষয় এগুলো একটু করেই জানতে আসলে চাইবো। এই লকডাউনের সময় যেহেতু ঘরে থাকার সময়টা একটু বেড়েছে, পরিবারকে সময় দেওয়ার সময়টাও একটু বেড়েছে, নতুন ভাবে কোনো জুলহাস আলমকে কি আপনি খুঁজে পেয়েছেন, যে ছোটবেলায় একটা সময় বই পড়তে পারতো না, পরিবারকে সময় দিতে পারতো না ব্যস্ততার দরুন, সেটি একটু কি বেড়েছে এরকম কিছু, বা নতুন কোনো ভাবে নিজেকে খুঁজে পেয়েছেন? হ্যাঁ, আমার বেড়েছে। আমার নিজেকে, আমি প্রচুর মুভি দেখছি, সত্যিকার অর্থে প্রচুর মুভি দেখছি। কোনো দিন 2টা দেখি, মানে মুভি দেখছি, তারপর বেছে বেছে অনেক পুরোনো মুভি যেটা দেখেছি সেটাও হয়তো আবার নতুন করে দেখছি। তো এটা আমাকে একটু এক ধরনের ভালো লাগছে, একটু ডিফারেন্ট হয়েছে। বাইরের চাপ আছে, কাজের চাপ আছে, কাজের চাপ আগের চেয়ে কোনো অংশ কমেনি বরং বেড়েছে, কিন্তু ওর মধ্যে থেকে যেহেতু বাইরে আড্ডা নেই,
রাস্তায় আমার সময় নষ্ট হচ্ছে না, অফিসে প্রতিদিন যেতে হচ্ছে না। সো নিজের সাথে একটু সময় কাটানোর একটা বিষয় আছে, এবং অবশ্যই নতুন একটা ভাবনা তৈরি হয়েছে। আমার কাছে নতুন কিছু ভাবনা তৈরি হয়েছে। সেটা প্রথম একটা ভাবনা তৈরি হয়েছে, কাল বলে কিছু নেই, আগামীকাল বলে কিছু নেই, আজকে এই মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখেন আজকে 1.5 মাস 2 মাস আগে যখন লকডাউনে চলে আসলাম মার্চের, বা যখন আমরা কম বেরোনো শুরু করলাম, তখন অনেক কিছু ভেবে আচ্ছা 5 দিন পরে করি, কালকে করি, সেটা কিন্তু এখন আর আমি সেটাকে অ্যাফোর্ড করতে পারছি না, সেই কাজটা কিন্তু আর করা হয়নি। সো এক ধরনের নিজের ভিতরে কিছু নতুন করে বোধ তৈরি হয়েছে যে আসলে আগামীকাল বলে কিছু নেই, কারণ আমরা 3 মাস 4 মাস 5 মাস আগেও জানতাম না পৃথিবীর এই অবস্থা হবে। সো এই ধরনের একটা ফিলিং এসছে আমার, যে সত্যিকার অর্থে প্রতিদিন আমরা বাঁচি, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্যি। আগামীকাল সত্যি কিনা আমরা আসলে জানি না। এই যে অনিশ্চয়তা, এই যে জীবনের সংকট তৈরি হচ্ছে, সেটা আমাদেরকে নতুন করে শেখার একটা পথ তৈরি করে দিয়েছে। আমি এইভাবেই দেখছি বিষয়টি। নিশ্চয়ই, সেটাই, সেই কারণেই আসলে আমরা বলি যে শত সংকট পেরিয়ে যখন মানুষ চলে, তখন আসলে মানুষের জীবন সুন্দর না হয়ে আসলে সেই দ্বিতীয় পথটি থাকে না। এবং সে কারণেই আমরা বলি লাইফ ইজ বিউটিফুল। যদিও সেই লাইফ ইজ বিউটিফুল এর যে কথাটি, সেটি আসলে আমরা এখন শুনবো ইফতি ভাই আপনার কাছ থেকে, যে আপনি ফ্রন্ট লাইনে কাজ করেন একদম সম্মুখ সারির যোদ্ধা হিসেবে। সেখানে নানা ধরনের চ্যালেঞ্জ থাকে মাঠে কাজ করতে গেলে, এবং সেই চ্যালেঞ্জগুলো আপনি আসলে কিভাবে সামাল দেন। এবং আমি আপনার কাছ থেকে ছোট একটি কোনো ঘটনা শুনতে চাইবো, যেটি আসলে আপনাকে পেশাগত দায়িত্ব পালনের ইফতেখারুল ইসলামের বাইরে রেখে ব্যক্তি যে ইফতেখারুল ইসলাম আছে তাকে আসলে খুব বেশি ব্যথিত করেছে, যে কোনো একটা ঘটনা। এই সময়টিতে মানে আমি একটু আগে বলে নিতে চাই, সেটা হচ্ছে যে যখনই কোনো ধরনের সিচুয়েশন মানে একটা ওভারস্ট্যান হয়ে যায়, যখন সিচুয়েশন খারাপ হয় অবস্থা, সে সকল সময় আমাদের কাজ, আমাদের তো আসলে অ্যাডভেঞ্চারাল জব, আমাদের চাকরিটাই হচ্ছে সবসময় প্রতিনিয়তই আসলে অনেক বেশি চাঞ্চল্য দিয়ে ভর্তি থাকে। তো এই সময়টিতে যেটা হয়েছে যে যখনই সিচুয়েশন খারাপ হয়, তখন আমাদের দায়িত্ববোধ বলেন বা পেশার দায়িত্বটি বলেন বা দেশপ্রেম বোধ থেকেই বলেন, কাজের প্রেশার বা কাজের চাপ অন্য সময় হচ্ছে অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এখন ওই যে আমি একটা কথা এই সময়টাতে ঠিক বললি যে বাংলাদেশ পুলিশের জন্য আসলে মানে এখন বাংলাদেশ পুলিশ কি করছে, এই প্রশ্নটিকে বাংলাদেশ পুলিশ আসলে কি করছে না, এই প্রশ্নটি করা অনেক বেশি যুক্তিযুক্ত। এটি আসলে আমি আপনাকে মানে কোনো ক্রেডিট নেওয়ার জন্য বা আমাদের জায়গা থেকে কিছু বলবার জন্যই বলছি। আপনারা দেখে থাকবেন যে এই নিকট সময়ে মানে আপনার আত্মীয় স্বজনের ডেড বডি বহন করা থেকে ধরে, লাশ দাফন করা থেকে ধরে, লাশ কবরস্থ করা থেকে ধরে, এমন কোনো কাজ নেই যখন ইভেন কৃষক যখন তার ধান কাটতে পারছিল না, সেটির সুব্যবস্থা করে দেওয়া, শ্রমিকদেরকে সেখানে প্রপার ওয়েতে পৌঁছে দেওয়া। অ্যাট দ্য সেম টাইম যখন নিম্নবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, যে শ্রেণী যাদের আত্মসম্মান বোধের জায়গা অনেক বেশি প্রখর, তারা যখন কারো কাছ থেকে চাইতে পারছিলেন না, তখনই কিন্তু বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে, সম্পূর্ণ নিজেদের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। আপনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যার, আপনি জেনে থাকবেন যেদিন থেকে এই করোনার ইম্প্যাক্টটা শুরু হয়েছে, সেদিন থেকে প্রত্যেক দিন দুপুরবেলা মানে যারা আমাদের রাস্তায় যারা ডেপুটিউট যারা রয়েছেন, যারা ঠিকমতো খেতে পারছেন না, কোথাও যেতে পারছেন না, তাদের জন্য প্রত্যেকদিন 5,000 লোকের খাবার দাবার করার ব্যবস্থা করা হয়েছে। আমি জানি এটা হয়তো সাফিসিয়েন্ট এনাফ না, কিন্তু তারপরে আমাদের জায়গা থেকে চেষ্টার কমতি থেকে কিন্তু নেই। এখন আসলে পেশা আর ব্যক্তির জায়গাতে যদি আমাকে চিন্তা করে বলা হয়, আমার পেশা আর আমার ব্যক্তিগত জায়গা আসলে মিলেমিশে একাকার হয়ে গেছে। বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য এখন যে এফোর্টটি দিচ্ছে, সেটি আমরা যতটুকু দায় মনে করি তার চেয়ে অনেক বেশি মনে করি যে এটি আমরা যতটুকু এগিয়ে আমাদের মনে হয় যে এই সুযোগটি আসলে প্রত্যেক মানুষ পায়নি। এই সুযোগটি আমরা পেয়েছি এবং আমরা করছি, আমরা সাধ্যমতো করার চেষ্টা করছি। ব্যক্তিগত জায়গার অনুভূতির যদি বলেন, তাহলে আমি যে ডিভিশনে আছি, আমি এডিসি ওয়ারি অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করছি। আমার ফিল্ডে যাওয়ার শুধুমাত্র আমার ডিসি স্যার যখন আমাকে কমান্ড করেন, তখন আমাকে ফিল্ডে যেতে হয়, আদারওয়াইজ আমাকে প্রশাসনিক কাজগুলোই বেশি করতে হয়। আফটার ইভেন দেন যেটা হয়েছে, আমাদের ডিসি ওয়ারির একটা ফেসবুক পেজ আছে, ওই ফেসবুক পেজে প্রতিনিয়ত মানুষ আমাদের কাছে বিভিন্ন ধরনের আর্জি পেশ করছেন। কারো বাসায় 10 দিন 15 দিন ধরে খাবার নেই, তো কারো বাসায় আপনি বাচ্চার খাবারের দুধ নেই। তারপরে হচ্ছে মানে এরকম কেউ দেশের বাইরে থেকে এসছেন প্রবাসী, কিন্তু তিনিও খেতে পারছেন না, ফ্যামিলিকে নিয়ে চলতে পারছেন না, কোনোভাবে তিনি চলে আসছেন। এই যে বিভিন্ন এক একজন মানুষের স্টোরি এক এক রকম, কিন্তু প্রত্যেকের স্টোরির মধ্যেই বেদনা আছে।
প্রত্যেকের স্টোরির মধ্যে আসলে কষ্ট আছে, দুঃখবোধের জায়গা আছে। সেই জায়গাটুকুকে ধরে আমার কাছে মনে হয়েছে যে যতটা কাছাকাছি মানুষ আমাদের চলে এসেছে, আমরা তার চেয়ে আরো বেশি কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করেছি। সবচেয়ে বেশি টাচ করেছে আমাকে যে জায়গাটি, আমি নাম বলতে চাই না, এরকম মানে এরকম থাউজেন্ড স্টোরিজ আছে। আমাদের প্রত্যেক পুলিশ অফিসারের কাছে এরকম একটা করে ঘটনা, একটা না, এরকম ঘটনা হাজারে হাজার হয়ে গেছে এই যেই সময় প্যান্ডেমিকটা চলছে এই এতদিন সময়ে। এটা আমি একটি ঘটনা আসলে বলতে চাই। এখানে আমরা তো বলি যে আমাদের গুরু কারা, যারা আমাদের পিতামাতার বাইরে যারা আমাদেরকে শিক্ষিত করে তোলেন, সেটা হচ্ছে শিক্ষকরা আমাদেরকে শিক্ষিত করে তোলেন। তো একটি শিক্ষকের পরিবার, একজন শিক্ষকের পরিবার, কারো কাছে কোনোভাবে উনি চাইতে পারছিলেন না, somehow আমার সাথে কানেক্টেড হয়েছে। মানে আমার এত দুঃখবোধের জায়গা তখন মনে হয়েছে যে এই সিচুয়েশন গুলোতে এই মানুষগুলোকে কারো কাছে যেতে পারবে না। আমি এই জন্য সবসময় বলি যে আপনি যদি কিছুটা সচ্ছল হয়ে থাকে, আপনার যদি কিছুটা সামর্থ্য থেকে থাকে, দয়া করে আপনার আশেপাশে ডানে বামে চারিপাশে একটু দেখেন। কারণ এখানে অনেক মানুষ আছে যারা চাইতে পারে, তারা তো চাইতেই পারে, কিন্তু যারা কারো কাছে হাত পাততে পারে না, তাদের কষ্টটা কিন্তু অনেক বেশি। ওই মানুষগুলো থেকে একটু আপনি নিজে আগ বাড়িয়ে চলে যান, আপনি যে একটু কথা বলেন যে কোনো আমি ঈদ উপলক্ষে আপনার জন্য কিছুটা জিনিস আমার পক্ষ থেকে কিছুটা ভালোবাসা আপনাকে আমি দিয়ে গেছি, এভাবে বলা। তো শিক্ষক যে পরিবারের কথা বলছিলাম, আমার কাছে এখন উনি কিভাবে এটা সংগ্রহ করবেন, আমি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমি নিয়েছি, নেয়ার পরে এখন সংগ্রহ করতে যাও, উনি যেন কোনোভাবে এম্বারাস ফিল না করেন, কোনোভাবে অকৃতজ্ঞ যেন তার কাছে না মনে হয়, সেই জন্য আমি যে কাজটি করেছিলাম, আমার গাড়িতে করে যে একটা নির্দিষ্ট প্লেসে যে আমি নির্দিষ্ট জিনিসপত্রগুলো রেখেছি, রাখার পরে আমি ওখান থেকে সরে এসেছি। আমি সরে এসে অনেক দূর থেকে ফোন করেছি, আমি দেখতে পেয়েছি ওখানে একজন মানুষ এসেছেন, এই সংগ্রহ করে নিয়ে চলে গেছে। আমার কাছে আমার ছাত্র জীবন থেকে ধরে এই পেশাগত সময় এসে মানে একজন শিক্ষক এরকম অবস্থায় দেখতে আমি আসলে অভ্যস্ত ছিলাম। দ্যাট ওয়াজ ভেরি আনপ্লেজেন্ট টু মি। আমি তখন ওনাকে ফোন করে বলেছি যে আপনি ফার্দার কোনো সমস্যা হলে আপনি আমাকে জানাবেন। তো এইরকম কল আমাদের কাছে আমরা এত প্রতিনিয়ত ফেস করছি, মানে এগুলো আসলে বলার কিছু নাই। মানে এই বিষয়গুলো আসলে বলার না। আমার ডিসি স্যার, আমার এখানকার এডিসি ওয়ারি, এডিসি শ্যামপুর যারা কাজ করছেন, প্রত্যেক এসপি এডিসি প্রত্যেকের গল্প এটি। যে একটি গল্প আপনাকে আমি বললাম, এরকম শতকের উপরে গল্প আমার কাছে রয়েছে, প্রত্যেক পুলিশের কাছে এরকম গল্প রয়েছে। নিশ্চয়ই সেই হাজার হাজার গল্পগুলো মহান স্রষ্টা এই সমস্যা দূর করে দিক, আমরা যেন অচিরেই আবার নিজেরা স্বাভাবিক জীবনে ফিরতে পারি। স্বাভাবিক জীবনে ফিরতে পারি। নিশ্চয়ই। ডক্টর আফরিন সুলতানা, স্বাভাবিক জীবনে ফেরার যে কাজ বা প্রয়াসটি, সেটি আসলে আপনারা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন, মানুষকে সুস্থ রেখে যাচ্ছেন। কেমন ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন এখন? ডাক্তার হিসেবে আসলে চ্যালেঞ্জটা আমি বলবো, এরকম সময়টা আপনারা সবাই জানেন অনেক বেশি ডিফিকাল্ট আমাদের জন্য। কারণ এরকম একটা সিচুয়েশনের জন্য অফকোর্স আমরা কেউ ভাবে প্রিপেয়ার ছিলাম না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আসলে ট্রিটমেন্ট যখন আমরা চিন্তা করি বা একজন রোগীকে চিকিৎসা দেওয়ার বিষয়টা যখন চিন্তা করা হয়, আমাদের দেশের মানুষের ধারণা সেটা শুধুমাত্র একজন ডাক্তারের দায়িত্ব। সেই জায়গাটাতে আসলে আমরা অনেক বেশি প্রবলেম ফেস করি। কারণ যখন একটা রোগীর ট্রিটমেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে পুরো চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু একটা সিস্টেম, এটা কখনো শুধু একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট না। সেই আইডিয়াটা আমার মনে হয় এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়েছে, যেহেতু সবকিছুর জন্য একটা টেন্ডেন্সি ছিল যে যাই হোক ডাক্তারেরই দোষ, একজন রোগী মারা গেল সেটা ডাক্তারের দোষ, এক জায়গায় হয়তো একটা সার্ভিস পাওয়া যাচ্ছে না সেটা একটা ডাক্তারের দোষ, বা একটা ক্লিনিকে কোনো ধরনের একটা মিসহ্যাপ করলো সবই ডাক্তারের দোষ। তো সেই জিনিসটা কিন্তু ক্রাইসিসের শুরুতে আমরা স্টিল ফেস করছিলাম, যে যত কিছুই হোক সবকিছু ডাক্তারেরই প্রবলেম হচ্ছিল। এই ক্রাইসিস মোমেন্টে আমার কাছে মনে হয় যে আমাদের জন্য যেটা একটা মন্দের ভালো হয়েছে, সেটা হচ্ছে আমাদের হেলথ সিস্টেমের ল্যাকিংসটা কোথায় কোথায় আছে সেটা সবার কাছে অনেক বেশি পরিষ্কার হয়েছে। যেহেতু আমাদের হেলথ সেক্টরে যত বেশি ইনভেস্টমেন্ট দরকার প্রশাসনের পক্ষ থেকে, অত বেশি ইনভেস্টমেন্ট কিন্তু নেই। আমাদের হেলথ সিস্টেম একদমই আমাদের দেশের সাধারণ মানুষের চিকিৎসার জন্যই প্রপারলি প্রিপেয়ার্ড না। সেখানে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন বা এরকম একটা ক্রাইসিসের জন্য অফকোর্স তারা প্রিপেয়ার্ড ছিল না, এবং স্টিল আমরা স্ট্রাগল করছি। যেমন ইনফ্যাক্ট আমি যে হাসপাতালে এখন কাজ করছি হলি ফ্যামিলিতে, সেটা রিসেন্টলি কোভিড হসপিটাল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। 1 সপ্তাহ ধরে এটা কাজ শুরু করেছে, বাট স্টিল আমাদের এখনো আমি এটাই বলতে পারবো না যে আমাদের ফ্যাসিলিটি আসলে কোন লেভেলে আছে যে একজন কোভিড পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো এই জিনিসটা রিয়েলাইজ করাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আমরা আসলে এই জায়গাটাতে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করছি, যেটা হচ্ছে সিস্টেমের ল্যাকিংস এবং সমন্বয়হীনতার অভাব।
একটা প্রশাসন কিভাবে কাজ করছে এবং সেই সাথে ডাক্তারদেরকে কাজে লাগানোর সাথে শুধু ডাক্তার না, কিন্তু যদি আমরা হেলথ ফ্যাসিলিটিটা প্রপারলি দিতে চাই, সকল স্বাস্থ্যকর্মীরা একসাথে কাজ করাটা ইম্পর্টেন্ট। আমি যখন এক জায়গায় কাজ করবো সেখানে নার্স থাকতে হবে, সেখানে ক্লিনিং বয় থাকতে হবে, একজন আয়া থাকতে হয়, সাথে আমাদের হেলথ টেকনিক্যাল সাপোর্ট লাগে, অথবা আমাদের যে ইনভেস্টিগেশনস গুলো লাগে সেগুলোর জন্য সাপোর্ট লাগে। আর অফকোর্স কোভিড পেশেন্টদেরকে ডিল করার জন্য যে একটা আলাদা ট্রেনিং দরকার বা আলাদা ইকুইপমেন্টস দরকার, সবকিছু মিলে আমরা সবসময় কিন্তু প্রবলেম ফেস করছি এবং এখনো ফেস করছি আমরা প্রবলেমগুলো। সো এই ব্যাপারটা তো আছে যদি আমরা শুধু হসপিটাল রিলেটেড জিনিসটা চিন্তা করি। আর ডক্টর হিসেবে যদি বলি, আমাদের পার্সোনাল লাইফেও আমাদের অনেক প্রবলেম, যেরকম বাকি ফ্রন্টলাইনাররাও বলছেন, তারাও সেম প্রবলেম ফেস করছেন। কারণ সবারই ফ্যামিলি আছে, সোশ্যাল লাইফ আছে, সেগুলো থেকে সবাই অনেক দূরে। আমি ইনফ্যাক্ট আমার ফ্যামিলির সাথে এখন থাকতে পারছি না, যেহেতু আমি অলরেডি একটা কোভিড হসপিটালে কাজ করছি। আমি একাই থাকছি এখন। এটা একটা বিশাল ইস্যু, কিন্তু এরকম মেন্টাল একটা প্রেশারে থাকা, যে আমি যখন একটা এরকম পেশেন্টকে ডিরেক্টলি ডিল করছি, আমি জানি যে আমি যে কোনো সময় আক্রান্ত হয়ে যেতে পারি এবং আমি জানি না সেই আক্রমণটা আমাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। আমি এটাও জানি না যে আমি সেটা থেকে ইনফ্যাক্ট সার্ভাইভ করে আসতে পারবো কিনা। সো ইটস আ হিউজ মেন্টাল প্রেশার। যদিও আমি ডক্টর, আমি এটাতে ট্রেইনড আপ, বাট স্টিল যখন এরকম একটা ক্রাইসিস মোমেন্ট চলে, আমার মনে হয় যে মেন্টাল প্রেশারটা সবার জন্য একইভাবে কাজ করে। যদিও আমি ডাক্তার, তারপরও আমার সেই এফেক্টটা তো কাজ করেই। সো এই ইস্যুস গুলো তো অবশ্যই আছে এবং অনেক ডাক্তারই, হয়তো আমি ফেস করছি না আলহামদুলিল্লাহ, বাট অনেক ডাক্তার আছেন যারা সোশ্যালি কিছু ইস্যুস ফেস করছেন, যেমন যারা স্পেশালি ভাড়া বাসায় থাকেন। আপনারা অলরেডি জানেন নিশ্চয়ই নিউজ থেকে যে অনেকেই এরকম বাসায় তাদেরকে থাকতে দিচ্ছেন না, বা কেউ হসপিটালে কাজ করছেন তাদেরকে সেই এরিয়াতে ঢুকতে দিচ্ছেন না, বা অনেক ডাক্তার ট্রান্সপোর্টের প্রবলেমে পড়ছেন, যারা হাসপাতালে যাওয়ার জন্য মাঝখানে তো একেবারেই লকডাউন ছিল, কোনো ভেহিকেল ছিল না, এরকম অনেক ডাক্তার কাজ করছেন যাদের ভেহিকেলের অ্যাভেলেবিলিটি নাই, তারা সেগুলো নিয়ে প্রবলেমে পড়ছিলেন। আর অনেক ডাক্তার ইনফ্যাক্ট খাবার দাবার নিয়েও কিন্তু প্রবলেমে পড়ছিলেন। সো আমাদের স্ট্রাগলটা আসলে আই থিঙ্ক যেটা আপনি বলছিলেন যে আমরা যেহেতু একদমই রোগীর সাথে গিয়ে কাজ করি, আমাদের কষ্টটাও আসলে আমার মনে হয় যে জন্য একটু এক্সট্রিম লেভেলে ফেস করতে হয়। সো আমাদের এগুলো সবকিছু ছাড়াও মেইন যে জিনিসটা আমাদের অনেক বেশি খারাপ লাগে অ্যাজ এ ডক্টর, আমি যেটা ফিল করি এবং আমরা সবাই জানি, সেটা হচ্ছে ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন। কারণ আমরা যতই করি, উই ট্রাই আওয়ার বেস্ট টু গিভ দ্য বেস্ট টু সোসাইটি অর পেশেন্টস অর দেশ যাই বলেন, আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রিসিয়েশন, যেটা আমরা আসলে খুবই কম পাই। আমার মনে হয় সেই জায়গাটাতে আমরা অনেক বেশি অবহেলিত, টু গেট দ্য অ্যাপ্রিসিয়েশন ফ্রম অল অফ আস। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি আপনার সাথে একটু দ্বিমত করি। এখন কিন্তু আসলে ফ্রন্টলাইনার হিসেবে যারা চিকিৎসকদের সবাই শ্রদ্ধার অর্ঘ্যে শ্রদ্ধার পাত্রেই কিন্তু রাখছে এবং সেই কথাটি কিন্তু এখন সবার মননে মস্তিষ্কে সবাই কিন্তু ধারণা করছে যে আমাদের চিকিৎসকরা যা করেছেন। আমি হয়তো সেই প্রসঙ্গটাতে আসবো একটু পরে, যে একটা সময় হয়তো ঢালাওভাবে অভিযোগ ছিল চিকিৎসকদের বিরুদ্ধে, কিন্তু সেই জায়গাটি বর্তমানে আসলে পরিস্থিতির বিবেচনায় সেটি পরিবর্তন হয়েছে। সেটি নিয়ে আমি আলহামদুলিল্লাহ, আসবো। আমি কিন্তু সেটাই বলছিলাম যে এখনকার সিচুয়েশনের মধ্যে দ্য গুড থিং উই গেট, যে এখন মানুষ রিয়েলাইজ করেছে আসলে হেলথ সিস্টেম ইট ডাজন্ট স্ট্যান্ড অন অনলি অন দ্য ডক্টরস, ইটস আ সিস্টেম। এখানে সব মানুষকে ইনভলভ করে আসলে এই হেলথ সার্ভিসটা। এক্স্যাক্টলি। শৌভিক দাস, আপনার কাছে ফিরতে চাই। বৈশ্বিক নানা ধরনের সংকট আসলে আপনি যেই সংস্থায় কাজ করেন সেখান থেকে আপনাকে সম্মুখ যোদ্ধা হিসেবেই সেখানে সেগুলো সামাল দিতে হয়। বাংলাদেশে থেকে এখন এই কোভিড-19 পিরিয়ডেও আপনারা হয়তো সেভাবেই সামাল দিচ্ছেন, সেই তথ্যগুলো নিশ্চয়ই আছে। তবে সেই তথ্যের বাইরে গিয়ে আমি যেটি জানতে চাইবো যে এই কোভিড-19 সিচুয়েশনে কিভাবে জীবনকে পার করছেন, জীবনকে যাপন করছেন, নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন কিনা সেটি একটু জানতে চাইবো। থ্যাংক ইউ রেজা ভাই। প্রথমত ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে সামিল করার জন্য। সবার কথা শুনতে এত ভালো লাগছে, পার্টিকুলারলি যারা সম্মুখ যোদ্ধা তাদের আমিও একটু নিশ্চিত করতে চাই মানুষের ওই দোষারোপ করার যে প্রবণতা ছিল সেটা এখন অনেকটাই কমেছে। এবং যখন আমরা দেখছি যে আমাদের সম্মুখ যোদ্ধারা কিভাবে ফেস করছেন, তারা কিভাবে লড়াই করছেন, পুলিশ অফিসাররা, সাংবাদিক ভাইয়েরা, ডাক্তাররা, তো আমি ডেফিনেটলি বলবো যে সময়টা পার হচ্ছে। আমাদের এই মানে ফ্রম হোম বা ওয়ার্কিং এর যে ব্যবস্থাটা আমার একদিক থেকে আসলে আমার ভালোই লাগছে। হ্যাঁ, কারণ ঢাকা শহরের যে জিনিসগুলো আমাদের অপছন্দ ছিল, ট্রাফিক জ্যাম, হর্নের শব্দ, হ্যাঁ, প্রতিদিন যাতায়াতে প্রায় 1 ঘন্টা নষ্ট হওয়া, সেই সময়গুলো কিন্তু বেঁচে যাচ্ছে। এই বেঁচে যাওয়ার সময়টা দিয়ে আমাদের করা যাচ্ছে অনেক দিনের না করা কাজগুলো, জমে থাকা কাজগুলো শেষ করছি। আমার যেরকম একটা ফেসবুক পেজ আছে সৌভিকের গান নামে, সেখানে আমার লেখা ও সুর করা গানগুলো আমি ইয়ে করে থাকি, প্রচার করে থাকি, রিলিজ করে থাকি। তো সেই
গানগুলোর মিউজিক ভিডিও হয়তো শুট করা হয়েছে অনেকদিন আগে, এডিটিং করার সময় পাইনি, বসে বসে ওগুলো হয়তো এডিট করছি সন্ধ্যাবেলার সময়টা, যে সময়টা আগে রেস্টুরেন্টে হয়তো খেতে খরচ হয়ে যায়। সেইভাবে কাজগুলো কাজে লাগছে। আমার যে বন্ধু রেকর্ডিস্টের কাজ করে সে সবসময় বলতো রেয়াজ করার সময় পাস না, তো সেইখানে সময়গুলো দেয়া যাচ্ছে। পুরোনো গানের খাতাগুলো বের করে যে গানগুলো অর্ধেক লেখা ছিল সেগুলো শেষ করা হচ্ছে। তো সব দিক থেকে আমি বলবো যে আমরা তো যে কিছু মানে সমাজে তো সুবিধা বঞ্চিত এবং সুবিধা প্রাপ্ত দুই রকমের মানুষ থাকে। তো আমরা যেহেতু এখানে যারা আছি সুবিধা প্রাপ্ত মানুষ তালিকাতেই পড়ি, আমাদের যাদের ওই ঘরে একটা ফ্রিজ আছে এবং সেই ফ্রিজে খাবার আছে, আগামী 2 সপ্তাহের খাবার যোগান আছে, তারা আসলে ভাগ্য, মানে যাদের যাদের সেইটা নেই, যাদের দিন আনে দিন খাই অবস্থা। বাংলাদেশে প্রায় 6 কোটি মানুষ আজকের রোজগার দিয়ে, প্রতিদিনের রোজগার দিয়ে প্রতিদিন চলে, তাদের সঞ্চয়ের কোনো উপায় নেই, তাদের কোনো পুঁজি নেই। তাদের তুলনায় তো আমরা অনেক ভাগ্যবান একদিক থেকে। আমাদের আসলে আমার মনে হয় যে এই কমপ্লেন করা, এত অভিযোগ করা ঘরে থাকা নিয়ে, এটা অশোভন একদম। কারণ যাদের বাইরে যেতেই হয় তারা যাচ্ছে, আর যারা তাদের থেকেও আমাদের লাইভলিহুড জীবিকা নির্বাহের কাজ করতে পারছি এবং আমাদের যে সেবার জায়গাগুলো তাদের ঘরে থেকেই সেটা করা উচিত যতটুকু সম্ভব। এবং তাতে করে আমরা আমাদের ডাক্তার যারা সহযোদ্ধা আছেন তাদের উপরও চাপ কমাতে পারি, পুলিশ সহযোদ্ধা যারা আছেন তাদের উপরও চাপ কমাতে পারি, এবং ওভারঅল বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, আপনারা যেরকম বললেন যে এটা একজন মানুষের কাজ নয়, শুধু ডাক্তারের কাজ নয়, এটা পুরো স্বাস্থ্য ব্যবস্থা আমাদের সকলের দায়িত্ব, সেটাও আমরা সবাই সেখানে করতে পারি। নিশ্চয়ই। সৌভিক ভাই, আরেকটা বিষয় জানতে চাই যে নতুন বা নতুন কোনো ভাবে কিংবা একটা সময় যে কাজগুলো করা হতো সেগুলো ব্যস্ততার দরুন করতে পারেননি, সেই কাজগুলো কি এখন করা হয়ে ওঠে? যেমন বই পড়া থেকে শুরু করে, জুলহাস ভাই বললেন সিনেমা দেখার প্রবণতা বেড়েছে, যদিও ফ্রন্টলাইনার হিসেবে ডক্টর আফরিন এবং ইফতেখার ভাইয়ের সেই সুযোগটি কম, সেটি কি আসলে আপনার ক্ষেত্রে কোনোভাবে ঘটেছে কিনা? আমার ক্ষেত্রেও সেটা ঘটেছে, কারণ আগে সকালে অফিস যাওয়ার জন্য যে ভোরবেলা ঘুম থেকে ওঠার যে তাড়াটা ছিল, সেই তাড়াটা তো এখন নেই। তো যেটা হয় যে সকালবেলা ডিনার 7টা 7:30টার মধ্যে ডিনার করে নিয়ে ডিনারের পরে একটা সিনেমা দেখা হচ্ছে। সম্প্রতি প্যারাসাইটের যিনি সম্প্রতি প্যারাসাইট নামে যে সিনেমাটা অস্কার পেল, সেই পরিচালকের অন্য সিনেমাগুলো ডাউনলোড করে সবগুলো দেখা, মানে স্ট্রাকচারালি আমার মনে হয় কাজগুলো করা হচ্ছে যেটা আগে হতো। সৌভিক ভাই, আমরা কি ছোট করে আপনার কাছ থেকে একটু গান শুনতে পারবো? যেহেতু আপনি গানের মানুষ, ভাবনার মানুষ, একটু শুনতে চাই। আপনি ভাবেন যেটা সেটি আবার লেখেন, সেটি শুরু করেন, আমরা একটু যদি শুনতে পারি আপনার কাছ থেকে। শিওর। একটা ছোট্ট করে একটা গান। হ্যাঁ। আকাশ গেল চুরি, ছেলেবেলা নীল আরি পেয়েছি খুঁজে পাওয়া, আর চাইতে পারি না, ধীরে ধীরে খোলা শুরু করে না নদীর জলের সেই আর চাইতে পারি না।
মাস গেল ছেলেবেলা হারি ভেবেছি ফিরে পাওয়া শুনতে আর গাইতে পারি ও থ্যাংক ইউ শফিকদা, খুবই ভালো লেগেছে। আমরা আর অনেকক্ষণ শুনতে পারলে ভালো লাগতো, যদিও একটু সাউন্ডে সমস্যা হচ্ছিল, কিছুটা নেটওয়ার্কের জনিত সমস্যায়। জুলহাস ভাই, আপনার কাছে ফিরতে চাই যে একটা সময় আমরা যেটি ডক্টর আফরিন বলছিলেন, যে একটা সময় আমরা ঢালাওভাবে অভিযোগ করেছি পুলিশের বিরুদ্ধে, একটা সময় ঢালাওভাবে অভিযোগ করেছি আমরা আমাদের চিকিৎসকদের বিরুদ্ধে। সেই জায়গাটা এখন আসলে পরিবর্তন হয়েছে। আমি বলি যে এই ক্রান্তি আসলে আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এবং সেই অনেক কিছু দেওয়ার মধ্যে যে আমাদের যে ফ্রন্টলাইনাররা যারা দারুণভাবে নিজেদেরকে নিবেদিত করে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে চিকিৎসক বৃন্দরা সবার প্রথমে, তারপরে পুলিশ প্রশাসন, তাদেরকে মানে আমি সবসময় বলি যে তারা আমার শ্রদ্ধার জায়গায়, শ্রদ্ধার অর্গে, এবং আমি আমার যতটুকু সম্ভব তার শ্রদ্ধার যতটুকু সম্ভব তার পুরোটাই তাদের জন্য। কারণ নিবেদিত প্রাণ হিসেবে যেভাবে কাজ করছে মানুষের পাশে এসে, সেটি বিরল। মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে আমরা বাংলাদেশকে পেয়েছি, সেটি অনন্য এক বাংলাদেশ, সম্ভাবনার এক বাংলাদেশ। এবং এই বাংলাদেশের কথা আমরা সব সময় বলতাম, যেটি আমরা চেয়েছিলাম। আমার তো মনে হয় এটি বাস্তবিক বাংলাদেশ, যেটি আমরা দেখতে চেয়েছিলাম, মানুষের পাশে এসে এমন ভাবে নিবেদিত প্রাণ হয়ে থাকা। কেমন ভাবে দেখছেন জুলহাস ভাই? কোনো সন্দেহ নাই, আসলে যেটি হয়েছে যে পুলিশ, ডাক্তার, ওনারা একেবারেই ফ্রন্ট লাইনে আছেন। আমি অনেক সময় বলবো যে আমরা যারা সাংবাদিকতা করি আমাদের চেয়েও বেশি ফ্রন্ট লাইন। এক্স্যাক্টলি। স্বাভাবিকভাবে রোগীদের কাছে যেতে হয় ডাক্তারদের। নট অনলি ডাক্তার, এই স্বাস্থ্য খাতে যারা জড়িত আছেন, ডক্টর আফরিন বলছিলেন যে তার একজন ওয়ার্ড বয় লাগে, একজন আয়া লাগে, নার্স লাগে। তারাও কিভাবে, আমি জানি উনি যে হসপিটালে আছেন সেই হসপিটালে 4 মাস ধরে নার্সরা বেতন পাচ্ছিলেন না। আমি জানি না এর মধ্যে সেটা সমাধান হয়েছে কিনা। তো তারা কিন্তু কাজ থামিয়ে নেই, তারা কিন্তু থেমে নেই। পুলিশকে অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। এখন যদিও তারা কিছুটা সুবিধা পাচ্ছে, কিছু লজিস্টিক এন্ড আদার অনেক ইমপ্রুভ করেছে, কিন্তু তারাও কিন্তু অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করে। আপনি যদি আক্রান্তের হার দেখেন, ডাক্তারদের মধ্যে আক্রান্তের হার দেখেন, দেখবেন যে অন্য অনেক প্রফেশনের চেয়ে ওখানে অনেক বেশি। একইভাবে পুলিশে অনেক আক্রান্ত, 3000-এর উপরে। সাংবাদিকদের মধ্যেও। তো যার জন্য হয়েছে যে এটা আসলে কি, যিনি কাজ করেন তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়। এটা হচ্ছে বাস্তবতা। আমি ডক্টর আফরিন সুলতানাকে বলবো যে আপনারা মানে দুঃখ পাবেন না, কারণ মানুষ সত্যিকার অর্থে আপনাদের কাছ থেকে অনেক বেশি আশা করে। যখন বেশি আশা থাকে তখন তারা থেকে পান খসলে তারা মনে করে যে পান থেকে চুন খসলে তারা মনে করে যে এই বোধহয় নাই হয়ে গেল। সো প্রত্যাশা বেশি, সো আপনাদের উপর মানসিক চাপটাও তাই বেশি পড়ে। একইভাবে পুলিশের কাছেও তাই। পুলিশ আমি দেখেছি করে যাচ্ছে, এই যে শহর, এই যে রাস্তাঘাট কন্ট্রোল করা, তারপরে আবার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, সব দিকে আসলে তারা কাজ করছে। তো আমি মনে করি যে এই ক্রাইসিসে যেটি বলছিলেন যে আফরিন সুলতানা বলছিলেন যে আমরা বুঝতে পেরেছি স্বাস্থ্য খাতের দুর্বলতা কোথায়। এটি একটি সিস্টেম, আমি ওনার সাথে এটি একটি সিস্টেম। আমি প্রতিনিয়ত টক শোতে সমালোচনাও করছি। আমি কালকেও বলার চেষ্টা করছিলাম যে শুধুমাত্র সরকার, শুধুমাত্র ডাক্তার, শুধুমাত্র সাংবাদিক, শুধুমাত্র পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের সোসাইটিতে আরো অনেক স্টেক হোল্ডার আছে যাদের সাথে অনেক কিছু রিলেটেড। তারা কি সেই দায়িত্বটা পালন করছেন? ওইসব জায়গা থেকে আমি বলবো ফ্রন্টলাইনার হিসেবে যারা আছেন তারা মানবিক বাংলাদেশের যে আরেকটি চিত্র, সকল সংকটের বাইরে, সেটিকে কিন্তু তারা ডেমনস্ট্রেট করার সুযোগ পেয়েছেন। এবং আমি সাংবাদিক হিসেবে আমি দেখেছি, আমি যদি সংক্ষেপে শেষ করি, সেটা সাংবাদিক হিসেবে আমি দেখেছি যে এই বাংলাদেশে যখনই যে ক্রাইসিস তৈরি হয়েছে,
আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি। মুক্তিযুদ্ধ আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ক্রাইসিস ছিল বাংলাদেশে, এবং সেটিকে ওভারকাম করেছে দেশের সাধারণ মানুষ। একইভাবে আমি এই সাংবাদিকতা জীবনে গত 18-19 বছরের জীবনে আমি যতগুলো ক্রাইসিস দেখেছি বাংলাদেশে, প্রত্যেকটিতে সাধারণ মানুষটা এগিয়ে এসেছে। আপনি সেটা প্রাকৃতিক দুর্যোগ বলেন, সিডর বলেন, আইলা বলেন, পরবর্তীতে বুলবুল বলেন, ফণী বলেন, এইবারের যে সংকট আছে সেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু রেজিলিয়েন্ট, তারা ঠিকই ঘুরে দাঁড়ায়। আপনি রানা প্লাজা ধসের সময় দেখেছি কোথা থেকে ভলান্টিয়ার চলে এসেছে এক কাপড়ে, শুনে দুনে থাকতে পারেন নাই, চলে এসেছে। আমরা রোহিঙ্গারা যখন আসলো সারা দেশ থেকে মানুষ ছুটে গিয়েছে মানে মনের টানে। এগুলো কিন্তু আমাদের শক্তি যোগায়, এবং এই শক্তিটা কিন্তু আমাদের বিরাট শক্তি, তারুণ্যের শক্তিটা বিরাট শক্তি। তো একইভাবে আমি বলবো যে ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক এছাড়াও কিন্তু যারা একদম কাজ করছে, এখন যারা খাবার ডেলিভারি দিচ্ছে, তারাও কিন্তু এক ধরনের ফাইটার, এবং তারা কিন্তু মানুষকে আশ্বস্ত করছে, মানুষের স্ট্রেস লেভেলটা কমিয়ে দিচ্ছে। এটাও কিন্তু আমাদের দেখতে হবে। সো যে জায়গাতে আছি না কেন আমরা, আমার মনে হয় যে আমরা যে মানবিক যে বাংলাদেশের চিত্র, মানবিক যে বাংলাদেশ, সেটিকে ডেমনস্ট্রেট করার একটা সুযোগ আমাদের হয়েছে, এবং নতুন করে ভাবার যে আমরা কোথায় থামতে হবে আমরা ভুলে গিয়েছিলাম, কোথায় আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে আমরা ভুলে গিয়েছিলাম। সেই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য পরিষ্কার হয়ে গেছে। এই মহামারী আমাদেরকে সেই শিক্ষাটা নতুন করে দেওয়ার চেষ্টা করছে, এবং এটির একটা লং টার্ম ইম্প্যাক্ট এই সোসাইটিতে থাকবে বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই সেই বোধোদয়টুকু আমাদের নিজেদের মধ্যে সবার মধ্যে আসবে, এবং সামনের যে পথ সেটি আসলে সেই বোধোদয়ের যে শিক্ষাটি বা এই যে লকডাউনের সময় যে শিক্ষাটি গ্রহণ করলাম সেটি নিয়ে আসলে চলতে হবে। ইফতি ভাই, আপনার কাছে ফিরতে চাইবো, যেহেতু আপনারা শ্রদ্ধার পাত্রে, শ্রদ্ধার অর্ঘেই আছেন, আমাদের সদ্য বাবা হয়েছেন, পরিবারের আরো পরিজন আছেন, সদস্যরা আছেন, স্বজনরা আছেন, সবার সাথে তো কাজ করতেই হয়। তারপরে পরিবার সদস্য যারা আছে তাদেরকেও মেনটেন করতে হয়। ভয় লাগে না কখনো যে আপনার কারণে পরিবার ঝুঁকির মধ্যে পড়তে পারে? ইফতি ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটা হয়েছে মানে ভয়টা আসলে ব্যক্তিগতভাবে নিজের জন্য লাগে না, ভয়টা আসলে পরিবারের জন্যই লাগে, ভয়টা অন্য সকলের জন্য লাগে। কারণ এই পেশাতে আসার পর আসলে ভয় ব্যাপারটা আমাদের মধ্যে থেকে আসলে উবে যাবে, এটা আমাদের মধ্যে আর থাকে না। আপনি খেয়াল করে দেখবেন যে একক পেশাজীবী হিসেবে সবচেয়ে আক্রান্তের সংখ্যা যদি এখন ধরেন আপনি, তাহলে দেখবেন বাংলাদেশ পুলিশের আক্রান্তের সংখ্যা হচ্ছে ৩,৫৭৪ জন এখন পর্যন্ত। আমাদের ১৩ জন সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন বাই দিস টাইম। আমি এটা শুধুমাত্র এই যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবের প্রেক্ষিতে একটি হিসাব দিলাম। এই কথা দিয়ে সবসময় বলে থাকি যে বাংলাদেশ পুলিশ আমরা এমন একটি পেশায় আছি যে পেশার দায়িত্বের সর্বশেষ স্তর হচ্ছে নিজের জীবনকে উৎসর্গ করা। এটা শুধুমাত্র এখনকার প্রাদুর্ভাবের জন্যই বলছি না। আপনি হয় না যে অনেক সময় অনেক চ্যালেঞ্জিং জায়গা আমাকে ফেস করতে হয়, কখনো আমি ডাকাতের সাথে ফেস করছি, কখনো জঙ্গির সাথে আমাকে মুখোমুখি হতে হচ্ছে, কখনো নানা ধরনের লোকজনের সাথে হচ্ছে। তো এই জিনিসগুলো মুখোমুখি হতে হতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যের ভিতরে যে শব্দটি অনুরণন হয় সেটি হচ্ছে মানে সাহসিকতার জায়গা থেকে। এটি আসলে খুব বিরল একটি বিষয়, এবং এই বিষয়টি আপনারা হয়তো এইভাবে দেখার সুযোগ পেতেন না যদি করোনার এই প্রাদুর্ভাবটি না আসতো। কারণ আপনাদের কাছে মনে হতো যে এই গড়পড়তার কাজই তো আমরা করে যাচ্ছি, আমাদের কাজ প্রত্যেক দিনই আমাদের কাছে চ্যালেঞ্জিং মনে হয়, কিন্তু আপনাদের কাছে আসলে বাইরে থেকে দেখে সেটাকে চ্যালেঞ্জিং কখনোই মনে হয়। আসলে আবার আমি এটাও বিশ্বাস করি যে যখন অবস্থা আসে, সিচুয়েশন তৈরি হয়, তখনই আসলে আপনি প্রকৃত বন্ধুর উপস্থিতি উঠে পেয়ে যাবেন যে আসলে কে আপনার জন্য তার জীবন প্রাণ উৎসর্গ করে কাজ করতে চাইছে। যেটি আপনি বললেন যে পরিবারের সদস্যদের কথা, আমাদের পরিবারের সদস্যরা আসলে আমাদের চেয়ে বেশি স্যাক্রিফাইস করে। কারণ হয় কি যে আমরা তো স্যাক্রিফাইস করছি নিজেদের কাজ করতে করতে, এরা কখনো কোনো উৎসবে আমাদেরকে পায় না, এরা কখনো পারিবারিক ব্যক্তিগত কোনো আয়োজনে আমাদেরকে পায় না, এরা ভুলে যায় এই আয়োজনে না পেতে এত বেশি না পাওয়ার বেদনা তখন আর তাদের মনে থাকে না, তারা ধরেই নেয় যে হ্যাঁ এটাই হয়তো জীবন, আর এইভাবেই হয়তো জীবন কাটাতে হয় একজন পুলিশের সাথে। তো ভয়টি লাগে। আমার বাচ্চাটি হয়েছে, আমার ছোট্ট একটি ছেলে বাবু হয়েছে, ওর মাত্র 10 দিন বয়স। একদিকে প্রফেশনাল হ্যাজার্ড আর একদিকে পার্সোনাল যে স্ট্রেস, এই সবকিছু মিলে এটাকে, যদি আমি আমার সিনিয়র সার্জেন্ট, আমার ডিভিশনে যে স্যাররা রয়েছেন তাদের অনেক কোঅপারেশন পেয়েছি, কিন্তু তারপরেও যে মেন্টালি যে পরিমাণ স্ট্রেস আউট হতে হয়েছে, কারণ আমি আক্রান্ত হলাম কি হলাম না সেটি নিয়ে আসলে আমার কোনো ভয় ছিল না। আমার ভয়টি ছিল যে আমার ছোট বাচ্চাটি এবং আমার যে মিসেস, আমার সহধর্মিনী যিনি আমার সাথে যাচ্ছেন
যখন তিনি প্রেগনেন্ট অবস্থায় থাকেন তখন তারা অনেক বেশি ভালনারেবল অবস্থায় থাকে। তো তাদেরকে নিয়ে ভয়ভীত কাজ করেছে, কিন্তু আসলে সবকিছু করেই তো আসলে থেমে থাকা যায় না, আমাদেরকে চলতেই হয়, যে কোনো পরিস্থিতিতেই চলতে হয়। তো চেষ্টা করেছি যতখানি দূরত্ব মেনটেন করার। আমি চেষ্টা করেছি এসেই পারতপক্ষে যতখানি নিজের ক্লিন হয়ে তাদের সঙ্গে উপস্থিত হওয়া যায় সেই ব্যাপারগুলো ছিল। আর বাইরের সবাইকে যতটুকু সম্ভব হয়েছে আমাদের পুলিশ সদস্য যারা রয়েছে তাদেরকে বারবার করে ওয়েল অ্যাওয়ার্ড করা এই ব্যাপারে যে কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে। কারণ বাইরে আমাদের সদস্যদের এত বেশি আক্রান্ত হওয়ার কারণ কি? যদি এই প্রশ্নটি আপনি আমাকে করেন, তাহলে এটার একটু উত্তর আসে। আপনি দেখবেন যে আমাদের চিকিৎসক বা আমাদের স্বাস্থ্য সেবায় নিয়োজিত যে ফাইটাররা যারা রয়েছেন, তাদের যে আমাদের আক্রান্তের পরিমাণটা বেশি এই কারণেই হচ্ছে, কারণ আমরা কিন্তু বাইরে যখন রাস্তায় থাকছি, আমি কিন্তু কোনো ব্যক্তিকে আলাদা করে চিনতে পারছি না যে এই ব্যক্তিটা আক্রান্ত কি বা না। কিন্তু যখন চিকিৎসকের কাছে কেউ একজন যাচ্ছে, যেমন বিভিন্ন হসপিটালে আমি দেখেছি নতুন প্রক্রিয়াটি এমন, একটা COVID-19 টেস্ট করা হচ্ছে আগে যে পজিটিভ নাকি নেগেটিভ। এটা এনশিওর করা আগের দিকে হয়তো করা সম্ভব হয়নি, কিন্তু এই স্টেজে আবার এটি করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আবার একটা প্রিপেয়ার থাকা, যে পিপিই পরে, পারফেক্টলি গগলস পরে, হ্যান্ড গ্লাভস পরে একটা প্রস্তুত থাকা। আমার রাস্তায় আমি যতগুলো থাউজেন্ড পিপলকে ফেস করছি, যারা বাজারে যাচ্ছে তাদেরকে সচেতন করতে যাচ্ছি। লকডাউন আমাদের এলাকাতেই ছিল, 639টি বাড়িকে আমরা লকডাউন করেছি। সেই 639টি বাড়ির মধ্যে কতজন মানুষ বসবাস করে তাদেরকে আটকে রাখা, তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে বুঝিয়ে রাখা। আবার যে বাড়িতে একজন লোক COVID-19 আক্রান্ত হয়েছে, তাকে যখন আবার অন্য মানুষ বিপদে ফেলছে তখন তার জন্য শেল্টার হয়ে যাওয়া। যখন স্বাস্থ্যকর্মীদের মধ্যে থেকে কাউকে বাসা থেকে বাড়িওয়ালা বের করে দিচ্ছেন, আবার সেই স্বাস্থ্যকর্মীকে সেই বাসায় গিয়ে প্রতিস্থাপন করা। এই প্রত্যেকটি জায়গায় কাজ করতে করতে গিয়ে যেটি হয়েছে, আমাদের পুলিশ সদস্যদের মানে নিজেদের মধ্যেও একটি আক্রান্ত হওয়ার ব্যাপারটা চলে এসেছে আসলে। কারণ আপনি এখানে সচেতন আপনি কতটা হবেন, তার চেয়ে বেশি দরকার আপনার পাশের ব্যক্তি বা আপনার সামনে যে ব্যক্তি আসছে তিনি আসলে সচেতন কিনা, সেটিও তো দরকার। আমার অবশ্যই। অর্ধেকের একা সচেতনতা দিয়ে তো আসলে হবে না। তো এই কারণে আমাদের আক্রান্তের ব্যাপারটিও রয়েছে, এবং আমরা এটা বিশ্বাসও করি। যুদ্ধে যখন যাবেন, বাংলাদেশ পুলিশ স্বাধীনতার প্রথম প্রহরে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। আর বাংলাদেশ পুলিশের মধ্যে সেই বোধ এবং সেই বোধের জায়গাটি নিয়ে এই ৭১-এর চেতনা বলেন, আমাদের দেশপ্রেমের চেতনা বলেন, সবকিছু নিয়ে বাংলাদেশ পুলিশ সিচুয়েশন যখন আসে, এরকম প্রাদুর্ভাব যখন আসে, তখন নিজেদের সর্বোচ্চতা দিয়েই ঝাঁপিয়ে পড়ে। তা আমাদের সকল নিশ্চয়ই, সে কষ্ট কারণে আসলে আমরা মানতে মানতে যেটা হয়েছে, আমাদের পরিবাররাও এগুলো এখন মেনে নিতে শিখে গেছে। এই কারণে আমাদের ভয়ের সাথে সাথে তাদের ভয়ও নাই হয়ে গেছে। আমরা নির্ভয়ে কাজ করার চেষ্টা করছি। আর ডক্টর বাকিটা আফরিন, চেষ্টার উপরে ছেড়ে দিও। ডক্টর আফরিন, আপনার কাছে ফিরতে চাইবো। না পাওয়ার যে বেদনা ইফতি ভাই বললেন, সেটি নিশ্চয়ই আপনার মধ্যেও কাজ করে। আপনার পরিবারের সদস্যরা আপনার ঠিকভাবে পায় না, এবং এই সিচুয়েশনে তো আপনি সেটা বললেনই যে আপনি পরিবার থেকে দূরে থাকছেন। তারপরেও শ্রদ্ধার অর্গে আছেন মানুষের মধ্যে। এখন সেটিকে আসলে কেমন ভাবে দেখছেন, খুব সংক্ষিপ্তভাবে যদি বলতেন। যেটা আসলে আপনার প্রোগ্রামের যেটা ট্যাগলাইন, ইটস লাইফ ইজ বিউটিফুল, অ্যাকচুয়ালি যখন এরকম কিছু আমি শুনি, আমি না শুধু, যে কোনো মানুষই যারা কাজ করছেন ফ্রন্ট লাইনে, যখনই কেউ এরকম অ্যাপ্রিসিয়েটিভ কোনো ওয়ার্ড শুনেন বা এরকম কিছু শুনেন যেটা অনেক কমফোর্টিং, অবভিয়াসলি সেটা অনেক ভালো লাগে, অ্যান্ড ডেফিনেটলি ইট মেক্স দ্য লাইফ বিউটিফুল। সেটা আমি বলছিলাম একদম শুরুতে, দ্য পজিটিভ থিংস বাট ক্যান মেক্স ইউর লাইফ বিউটিফুল। কেউ কখনো একা মানুষ থাকতে পারে না, মানুষ একটা সামাজিক জীব, অবশ্যই সবাইকে নিয়ে মানুষের ভালো থাকা। সো অ্যাজ আ ডক্টর এই প্রবলেমগুলো অবশ্যই আমাদের ফেস করতে হয়, ইনফ্যাক্ট বেশি ফেস করতে হয়। সবাই জানেন আমাদের পড়াশোনার স্ট্রাগল যত বেশি, আমাদের ট্রেনিং পিরিয়ডের স্ট্রাগল অনেক বেশি, এবং কাজের ক্ষেত্রেও জিনিসটা সেম। আমাদের কোনো ডেফিনেট ওয়ার্কিং আওয়ার নেই, আমরা কাজ করছি ইনডেফিনেট টাইম নিয়ে। সো এখনো সেম প্রবলেমটা, এবং সেই প্রবলেমটা আমি বলবো যে আরো বেশি, যেহেতু এখন আমাদের স্বাস্থ্য খাতের উপর যেভাবে প্রেশার পড়ছে, আমাদের স্বাস্থ্যকর্মী কিন্তু অত বেশি নেই। তো আমাদের ওয়ার্কলোডটা এখন অনেক বেশি, এবং সেই ক্ষেত্রে আসলে ফ্যামিলি থেকে দূরে থাকাটা তো এখন প্রয়োজনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা এখন আমাদের কাছে কেউ একজন বলছিলেন যে যারা বাসায় থাকতে পারছেন, এটা ওনারা লাকি, এবং সেটা রিয়েলাইজ করাটা খুব ইম্পর্টেন্ট যে আপনি অতটুকু প্রিভিলেজ যে আপনি এখন বাসায় থাকতে পারছেন, আপনার প্রিয়জনদের সাথে থাকতে পারছেন, এবং আপনার ইচ্ছা থাকলে আপনি সুস্থও থাকতে পারছেন, যেটা আমাদের মতো যারা কাজ করছে, আমরা ফ্রন্ট লাইনার, যেটা আমাদের জন্য একদমই সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে যারা এই প্রিভিলেজটা পাচ্ছেন, অবশ্যই সেটা মেনটেন করার চেষ্টা করবেন। যেহেতু আপনারা যত বেশি এটা মেনটেন করবেন, তত বেশি আমরা আসলে আমাদের সবাইকে প্রোটেক্টেড রাখতে পারবো। সেটা নিরাপদে শুধু রাখতে আমরা যারা পারবো। কাজ করছি তাদের জন্য না, সবার জন্য।
শফিক দাস, আপনার কাছে জানতে চাইবো যে আমরা একটা অনন্য বাংলাদেশের কথা সবসময় বলতাম, সেই বাংলাদেশে এখন দেখেছি সহযোগিতাপূর্ণ মনোভাব বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে। আর সেটি আসলে ব্যক্তি কেন্দ্রিক যেমন ভাবে আছে, সংগঠন কেন্দ্রিক এসেছে। আমরা দেখেছি বেশ কিছু সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা একদম নিরন্তরভাবে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তারা আসলে সেই কাজটুকু করার চেষ্টা করছেন। কেমন ভাবে দেখছেন এমন বাংলাদেশকে আমার আপনার? নিশ্চয়ই, থ্যাংক ইউ রেজা ভাই। আমি অবাক হইনি, কারণ বাঙালি জাতি হিসাবে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সময়। যখন এরকম ক্রান্তি কোনো লগ্ন এসছে মানুষের জন্য, তখনই বাঙালি চেষ্টা করেছে সমগ্র মানে অ্যাজ এ কালেকটিভলি সমগ্র জাতি হিসাবে একটা ভালো কিছু সবার জন্য করার জন্য। বাট একটু সতর্ক হতে হবে এইবার ভালো কিছু করার জন্য, কারণ এইবারের পরিস্থিতিটা আগের কোনো পরিস্থিতির মতো না। এরকম পরিস্থিতি আমরা বলছি আনপ্রেসিডেন্টেড, আমরা আগে দেখিনি। তো একটু যদি গভীরে যান, দেখবেন যে ভালো করতে চাওয়ার ইচ্ছাটাই পর্যাপ্ত না। ভালো করতে ভালো করার জন্য যে নলেজটা দরকার বা যে সাবধানতাগুলো দরকার, সেটাও খুব ইম্পর্টেন্ট। হিউম্যানিটেরিয়ান সেক্টরে আমরা একটা শব্দ বলে থাকি যে ডু নো হার্ম প্রিন্সিপাল। একটা প্রিন্সিপাল আছে যে তুমি ভালো করতে গিয়ে খারাপ করে ফেলো না। তো অনেক ডেফিনেটলি দেয়ার আর মেনি ডু গুডার্স, ভালো করতে যাচ্ছে কিন্তু ইফতারি বিতরণ করতে গিয়ে আপনি 3000 লোককে জড়ো করে ফেললেন এক জায়গায়, যেখান থেকে সংক্রমণের আশঙ্কা আরো বেশি বেড়ে গেল। তো ভালো করতে চাওয়াটাই পর্যাপ্ত না, কিভাবে ভালো করতে হয় সেই জন্য বিশেষজ্ঞদের মতামতটা শোনা এবার খুব প্রয়োজন। কারণ এইবার আমরা একটা অদৃশ্য শত্রুর সঙ্গে মোকাবিলা করছি, যাদেরকে আমরা দেখতে পাই না, যাদের কর্মকাণ্ড বোঝার জন্য বৈজ্ঞানিকরা এখন পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। তো যেটুকু তথ্য অ্যাটলিস্ট এখনো পর্যন্ত পাওয়া গেছে, সেগুলোর প্রতি শ্রদ্ধা দেখে তারপরে আমার মনে হয় ভালো করার চেষ্টা করা উচিত। নিশ্চয়ই। আমরা একদম শেষ ভাগে আছি। আমরা একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাইবো। আপনারা জানেন আজকে অবশ্য চাঁদ দেখা যায়নি, সেটি তথ্যটি একটু জানিয়ে রাখলাম। এবং সে কারণে হচ্ছে সোমবার, অর্থাৎ আগামী সোমবার পবিত্র ঈদ উল ফিতর, এবং সেটিকে মাথায় রেখে মানুষ আসলে পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে কিন্তু এখনো ছুটছে। এবং এই যে ছুটে চলা, তার মধ্যেও কিন্তু আসলে যে সংক্রমণের হার, সেটি আসলে বৃদ্ধি পাচ্ছে। তো সেই জায়গাটিকে মাথায় রেখে আমরা আসলে নিরাপদে থাকার বার্তাটি শুনতে চাইবো, সেটি 1 অথবা 2 বাক্যে। জোনাস ভাই, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আমরা এখানে যারা ফ্রন্টে, আমি একটু সুযোগ নিতে চাই। একটি পক্ষকে আমাদের ক্রেডিট দিতে হবে, সেটা হচ্ছে জনপ্রতিনিধি। আপনি জানেন যে সারা বাংলাদেশে প্রায় 60,000 62,000-এর মতো জনপ্রতিনিধি আছে। তারা কিন্তু ফ্রন্ট লাইনে তারা কিন্তু সার্বক্ষণিকভাবে কাজ করছেন। এবং পারিবারিক কথা বলছিলেন, আমার স্ত্রী জনপ্রতিনিধি, তিনি প্রতি সপ্তাহে ঢাকায় আসেন। এইবার 2 মাস পরে গতকালকে ঢাকায় এসছে, তার মেয়ের জন্মদিন গেছে, আমার জন্মদিন গেছে, তার বাবার জন্মদিন গেছে, উনি কিন্তু আসেন নাই। 2 মাস পরে ঢাকায় এসছেন, কারণ তিনি প্রায় 30-35 হাজার মানুষের জনপ্রতিনিধি। তারা কিন্তু কাজ করছেন, মাঠে কাজ করছেন, তারা কিন্তু সারাক্ষণ রিস্ক নিয়ে কাজ করছেন, গ্রামের মানুষের সাথে কাজ করছেন। তাদেরকে কিন্তু ক্রেডিট দিতে হবে, কারণ হচ্ছে যে তাদের কিছু খারাপ বিষয় আমরা মিডিয়াতে দেখি, কিন্তু বেশিরভাগ কিন্তু তারা খুবই নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। আর ঈদ যদি হয়ে যায়, আশা করছি যে পরশুদিন হবে, আগামীকালকের পরের দিন সবাই আশা করছে। তবে একটি ঝুঁকি তো রয়ে গেছে, যারা গ্রামে ছুটে গেলেন আবার তারা ফেরত আসবেন, কারণ প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে ফেরত আসবেন। তো সেই ঝুঁকিটা কিন্তু আমরা বাড়িয়ে দিলাম। আমরা যারা বুঝতে পারি যে এই ভাইরাসটি কিভাবে ছড়ায়, এবং আমিও আমার গ্রাম থেকে, আমার এলাকা থেকে রিপোর্ট পাচ্ছি যে যারা গিয়েছেন তারা কোনো কিছু নিয়ম শেষ করতে হবে না, এবং এটি বাংলাদেশের সামাজিক কাঠামোতে সেটি খুবই সেটিও একটি জটিল। শফিক দাস, 30 সেকেন্ডের মধ্যে নিরাপদে থাকার বার্তাটি। নিশ্চয়ই। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। সবাই সেই প্রত্যয়ে থাকি, শক্ত থাকি। নিশ্চয়ই। ইফতি ভাই, আপনার কাছ থেকে শুনতে চাইবো নিরাপদে থাকার বার্তাটি। মানুষ আসলে স্বাস্থ্যবিধি মেনেই চলবে, তারপরেও তো আপনাদেরকে দেখভাল করতে হবে। যেটি বিষয় হচ্ছে, আমি প্রথম থেকেই চেষ্টা করেছিলাম অনেক নিজের সোশ্যাল মিডিয়া থেকে বলতে যে সচেতন থাকেন, অনেক বেশি সচেতন হন। এই আসলে পরিবারের জন্য, পরিবারের সদস্যদের জন্য ভয় পেয়ে যেরকম সোশ্যাল ডিসটেন্সিং মানা, শারীরিক যে প্রতিরোধ রয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে, একটু ভয় পেয়ে হলেও ঘরে থাকেন, বা যেভাবেই বাইরে যদি বের হতেই হয় তাহলে নিরাপত্তা নিয়েই বের, এতটুকুই। ডক্টর আফরিন সুলতানা, আপনাকে বিশেষ করতে চাই।
আচ্ছা, আমি একটা কথা আসলে একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার নিজেরই আসলে যদিও আমি চিকিৎসক, so আমার রিস্ক থেকেই যে ইনফেকশন হয় এবং অলরেডি আমি কোভিড টেস্ট করেছি, আমার করতে হয়েছে। আমি আলহামদুলিল্লাহ আমার রিপোর্টটা নেগেটিভ আসে, বাট যেটা আমি সাধারণ মানুষদেরকে বলতে চাই যারা ভাবছেন যে তাদের কখনো ইনফেকশন হবে না, দিস ইজ কমপ্লিটলি রং। এবং যতক্ষণ পর্যন্ত আপনি আসলে এটাতে ইনফেক্টেড হচ্ছেন না এবং আপনি যখন একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি জানবেন না তার স্ট্রেসটা কতটুকু। কিন্তু আপনি যদি সাবধান থাকতে পারেন, আপনি যদি নিজেকে সুরক্ষিত রাখেন, আপনার ফ্যামিলি সুরক্ষিত রাখবেন, সেক্ষেত্রে শুধু আপনি নিজে থেকেই সুখে রাখবেন তা না, আপনি আমাদেরকেও সুরক্ষিত রাখবেন যারা আমরা সারাক্ষণ আপনাদের জন্য কাজ করছি। এটা সম্পূর্ণরূপে আপনার হাতে, শুধু আপনার সচেতনতাটাই আসলে আমাদের সবাইকে সুরক্ষিত রাখতে পারে। এই পরিস্থিতিতে সবাই চেষ্টা করবেন যতটুকু সম্ভব বাসায় থাকতে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে। অবশ্যই নিশ্চয়ই। আশা করছি সবাই ধন্যবাদ। এটা শুনবেন এবং মেনে চলবেন। স্বাস্থ্যবিধি মেনে চলে নিরাপদে বাসায় থাকবেন, এটি হচ্ছে আসলে সবার মোদ্দা কথা। ধন্যবাদ আমাদের এই আয়োজনে লাইফ ইজ বিউটিফুলে আপনাদের জীবনের সুন্দর সুন্দর কথাগুলো বলবার জন্য। আর হচ্ছে ঈদ মোবারক আমাদের শেষ করতে হবে। দেখা হবে নতুন আয়োজনে। দর্শক, আপনারা শুনছিলেন যে আপনি যেই পরিবার পরিজনের জন্য ঈদ উদযাপন করতে যাচ্ছেন, তারা যদি আসলে আপনার জন্য আক্রান্ত হয়, সেটি আসলে বেদনা বিদুর হবে এবং ঈদটাও আসলে খুব ভালোভাবে উদযাপন হবে না। ফলে নিজেকে নিরাপদে রাখার যে দায়িত্বটি, সেটি হচ্ছে আপনার মধ্যে। সেই দায়িত্বটা নিশ্চয়ই পালন করবেন। দেখা হবে আগামীকাল নতুন অতিথি নিয়ে নতুন আয়োজনে। ভালো থাকবেন সেই পর্যন্ত। দেখা হবে। থ্যাংক ইউ রেজা ভাই, বের হচ্ছি তাহলে।